গতকালকেই প্রকাশ পেয়েছে লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল। এবারে যে নজর করা আসনগুলো ছিল সেই আসনগুলির অন্যতম ছিল বালুরঘাট লোকসভা কেন্দ্র। এই বালুরঘাট লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত বালুরঘাট বিধানসভা, যে বিধানসভার বিধায়ক দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী। আজ আমরা গতকালকে যে লোকসভা নির্বাচন 2024-এর যে ফলাফল ঘোষণা হয়েছে, তারপরে আজ আমরা ডক্টর অশোক লাহিড়ীকে আমরা কাছে পেয়েছি। আমরা শুনে নেব অশোকবাবুর কাছ থেকে, বিশেষ করে এবারের যে লোকসভা নির্বাচনের যে প্রচার ছিল তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম একটা ভিশন বা প্রতিশ্রুতি যেটা ছিল বা সংকল্প যেটা ছিল, যে আগামীর যে সরকার, যেটা এই লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপির যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকারে এবার সেই সরকারের অন্যতম লক্ষ্যই হলো বিশ্বে ভারতের যে অর্থনীতি, যেটা বিশ্বে 5 নম্বরে রয়েছে, আগামীতে সেটিকে 3 নম্বরে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা তিনি জানিয়েছিলেন। কিন্তু এবারের লোকসভা নির্বাচনের ফলাফলে যা দেখা গিয়েছে যে বিজেপি 292টি অর্থাৎ এনডিএ 292টি আসনে জয়ী হয়েছে এবং বিরোধীরা একটা শক্তিশালী একটি বিরোধী, যেটা ইন্ডি জোট বলা হয়ে থাকে, পাশাপাশি শক্তিশালী বিরোধীও রয়েছে। এবার কতটা সম্ভব হবে, বিশেষ করে এই যে বিশ্বের অর্থনীতিতে 5 নম্বর থেকে ভারতকে 3 নম্বরে নিয়ে যাওয়া, সেটি বিষয়ে আমরা ডক্টর অশোক লাহিড়ীর কাছে শুনে নেব। অশোকবাবু, যেটা এবারে যেটা প্রধানমন্ত্রীর অন্যতম একটা লক্ষ্য ছিল যে বিশ্বে ভারতীয় অর্থনীতিকে 3 নম্বরে নিয়ে যাওয়া, এবারে সেটা কতটা সম্ভব, বিশেষ করে এই যে ভোটের যে ফলাফল তাতে কতটা সম্ভব হবে? নিশ্চিতভাবে সম্ভব, কারণ আমরা পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা আমাদের রয়েছে এবং আমাদের তো 1 নম্বর হওয়া উচিত। সুতরাং 3 নম্বর হব খুবই আনন্দের কথা, কারণ 3 নম্বর না হয়ে যদি 7 নম্বর হতাম তাহলে তো আনন্দ হতো না। এবং 3 নম্বর হতে যেটা করতে হবে সেটা আমাদের দ্রুততম বৃদ্ধি পাচ্ছে, মোস্ট ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হিসেবে নিজেদের চালাতে হবে। তো এবারই যে খবর এসছে 8% বেশি বৃদ্ধির হার আছে। আমার কেমন ধারণা, নীতি যদি ঠিকভাবে নির্ধারিত হয় তাহলে ভারতবর্ষ এই একইভাবে দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি থাকবে। 3 নম্বর হওয়াটা নিশ্চিতভাবে সম্ভব, আমার মনে হয় এটা হবে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা দেখা গিয়েছে, গতকালকে যখন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পাচ্ছিল সেই সময় সকাল থেকেই দেখা গিয়েছিল শেয়ার মার্কেটের সেন্সেক্স ভীষণভাবে নেমে গিয়েছিল, অর্থাৎ শেয়ার মার্কেটেও প্রভাব পড়েছে। সেইটাকে আবার উপরের দিকে তুলে নিয়ে আসা কতটা সম্ভব হবে এবং শেয়ার মার্কেট পড়ে যাওয়া, এটা কিসে নিয়ে? এটা তো পরিষ্কার যে বিনিয়োগ যাতে বাড়ে তার জন্য এই সরকার, যেটা এই যে নতুন সরকার আসবে তার আগে যে সরকার ছিল তার যে নীতি ছিল, সেই নীতিকে বিনিয়োগকারীরা খুব পছন্দ করতেন, কারণ তার মধ্যে একটা নিশ্চয়তা ছিল, তার মধ্যে ছিল যে এখানে এসো তাতে আমাদের লাভ হবে, তোমাদেরও মুনাফা হবে। কেউ তো এখানে সেবাকর্ম করতে আসছে না, বিনিয়োগকারীরা সবাই আসছেন, ওরা সেখানেই যাবেন যেখানে সবচেয়ে বেশি মুনাফা হবে। তাতে তো আমাদের কোনো ক্ষতি নেই, উইন উইন সিচুয়েশন। তুমি ব্যবসা করো, পয়সা বানাও, আমার কর্মসংস্থান হোক, আমার দেশের উন্নয়ন হোক, সেটা আমরা চাই। তো প্রথম যেটা মনে হয় যে বিনিয়োগকারীরা খুশি হতেন যদি ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সিট আরও বেশি হতো। তার ফলে এটা নিজার্ক রিয়াকশন, প্রথম ঝটকায় একটা মনে হচ্ছে আরে কী হলো, তাতে কিছুটা পড়েছে। আমার কেমন ধারণা আগামী কয়েকদিনের মধ্যেই সেটা, যখন অনিশ্চয়তাটা কেটে যাবে এবং মানুষ দেখবে যে একটা স্থিতিশীল সরকার তৈরি হলো, যার নীতি মোটামুটি অপরিবর্তিত থাকছে, যেটা দীর্ঘমেয়াদী কায়েমি উন্নয়ন হোক তার পক্ষে সব নীতি নির্ধারণ করছে, তখন দেখবেন যে শেয়ার মার্কেট আবার এগিয়ে যাবে। কারণ শেয়ার মার্কেটের তো যে দাম নির্ধারিত হয় সেটা হচ্ছে ভবিষ্যতে কোম্পানি কীরকম করবে। যখন বিনিয়োগকারীরা দেখবেন যে যে নীতি নির্ধারিত হচ্ছে তাতে কোম্পানিগুলি ভালো করবে, কোম্পানিগুলির বিক্রি বাড়বে, কোম্পানিগুলোর মুনাফা বাড়বে, তার সাথে সাথে এটাও বলা একান্ত প্রয়োজন, এইটা ওদের মুনাফা বাড়ানোর জন্য করা হচ্ছে না, এইটা করানো হচ্ছে যে একটা ফ্যাক্টরি হলো
তাহলে সেখানে বিনিয়োগ বাড়বে, সেখানে বিনিয়োগ বাড়লে লোকের কর্মসংস্থান হবে, চাকরি হবে, রুজি রোজগারের ব্যবস্থা হবে। সেই জন্য আমার মনে হয় যে প্রশ্নের আপনি করেছেন যে শেয়ার মার্কেটের কি হবে, শেয়ার মার্কেটে আবার চলে আসবে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা গণতন্ত্রের ক্ষেত্রে যেটা বলা হয় যে গণতন্ত্রে অত্যন্ত আবশ্যিক শক্তিশালী বিরোধী। তো এবারে যে ভোটের ফলাফলে যে সংখ্যাতত্ত্ব যেটা উঠে এসেছে পক্ষে বিপক্ষে, বিশেষ করে নরেন্দ্র মোদী তথা বিজেপির পক্ষে বিপক্ষে, সেই ক্ষেত্রে দেশীয় শক্তিশালী অর্থনীতি গঠনের ক্ষেত্রে এটা কতটা সহায়ক হবে বলে মনে করবেন, বা তাতে কোনো দেশীয় শক্তিশালী অর্থনীতি গঠনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে? যে কোনো গণতন্ত্রে বিধানসভা, লোকসভার একটা বিরাট রোল থাকে, একটা জায়গা থাকে, সেখানে গঠনমূলক রাজনীতি। তার মানে আমি চাইব যে বিরোধী দল শক্তিশালী হোক, কিন্তু বিরোধী দল ধ্বংস না করে সরকার যে নীতি নির্ধারণ করছে তার মধ্যে আঙুল দিয়ে দেখিয়ে দিক যে এইটা এরকম করলে আর একটু তাড়াতাড়ি উন্নয়ন হবে, ভালো হবে। তা আমার তো একান্ত আশা যে এই বিরোধীরা এবার, যেহেতু ওদের পালে একটু হাওয়া লেগেছে, ওরা সেই গঠনমূলক বিরোধী পক্ষের রোল প্রতিপালিত করবেন, সেটি আমার আশা। কারণ গণতন্ত্রের শক্তি আসে অনেকটা বিরোধীদের থেকে, কিন্তু বিরোধীরা কীরকম ধ্বংসাত্মক না গঠনাত্মক সেটার উপর নির্ভর করে। অসংখ্য আরেকটা জিনিস যেটা এবারে যেটা নির্বাচনের ফলাফলে যেটা দেখা গিয়েছে, যেটা বিজেপি প্রথম থেকেই একটা ভীষণভাবে আশাবাদী ছিল যে এবারে পশ্চিমবঙ্গের যে 42টি আসন তাতে ব্যাপকভাবে বিজেপির পক্ষে মানুষ রায় দিবে, কিন্তু দেখা গেল সেটা সম্পূর্ণ উল্টা হয়েছে। এই ক্ষেত্রে কি লক্ষ্মীর ভাণ্ডার বা এই যে বারবার প্রচার করা হয়েছে যে কেন্দ্র বাংলার বরাদ্দ আটকে রেখেছে এবং অর্থনীতি কোনো কিছু কি এর মধ্যে রয়েছে যার জন্য ফলাফলটা এতটা খারাপ হলো, বা তৃণমূলের ফলাফলটা ভালো? এখন এই নির্বাচনে এরকম কেন হলো, এই প্রশ্নের উত্তর হঠাৎ করে দেওয়া উচিত না। কারণ মানুষ, প্রথমত তো আমার গভীর বিশ্বাস যে মানুষ ভুল করে না, মানুষ ভেবেচিন্তেই ভোট দিয়েছে, কেন দিয়েছে। আর আমরা যদি না পেয়ে থাকি, আরও ভোট, আরও আসন না পেয়ে থাকি, সেটা আমাদের কিছুটা ব্যর্থতা। আমার ধারণা আমরা ভালো করতে চাই, পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে চাই, কিন্তু সেই সংবাদটি আমরা পৌঁছতে পারিনি ঠিক করে। তাই এই মুহূর্তে যদি জিজ্ঞেস করেন কেন হারলেন, আমি বলতে পারবো না। কিন্তু একথা তো ঠিক যে বহু দিন ধরে, বামেদেরও বাদ দেব না, বামেরাও 34 বছর ধরে খালি স্বপ্ন দেখিয়ে এসছেন যে কিচ্ছু করতে হবে না, পাইয়ে দেওয়া যাবে। এই পাইয়ে দেওয়ার রাজনীতিতে যে চলে না, পাইয়ে দেওয়ার রাজনীতি করে কোনো দেশ উন্নয়ন করতে পারেনি, সেটা আমরা বোঝাতে পারিনি। এবং এ কথা বলে ভুল হবে যে ওরা ভুল করেছেন, জনতা ভুল করে না। তো এই মুহূর্তে যদি জিজ্ঞেস করেন কেন আমরা এত কম সংখ্যক আসন পেলাম, এর সদুত্তর আমার। কিন্তু দেখা গিয়েছে এখনো রাস্তায় চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, বলা হচ্ছে যে এখানে বেকার সমস্যা বেড়ে চলেছে, কর্মসংস্থানের অভাব রয়েছে, কিন্তু তারপরেও এরকম মানুষের রায় দেখা যাচ্ছে শাসক দলের দিকে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে যেটা আমি আবারও বলছি যে লক্ষ্মীর ভাণ্ডার বা এটা কতটা সফল? এমনও তো হতে পারে যে মানুষের আশা নষ্ট হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মানুষ স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষ আর আশা করেন না যে রুজি রোজগার মিলবে বলে। তো হচ্ছে যা পাওয়া যায় 1000-1200 টাকা, যা পাওয়া যায় সেটাই লাভ, সেরকমও হতে পারে। এই যে নিরাশার রাজনীতি, এই যে একটা হতাশার রাজনীতি বলবো, এই রাজনীতির থেকে পশ্চিমবঙ্গের মানুষকে যদি ফিরিয়ে না আসা যায়, তাইলে আমার কেমন মনে হয় ভবিষ্যৎ অন্ধকার। অশোক লাহিড়ী খুব ভালোভাবেই যেটা একটা বিষয় জানালো যে বিজেপির তরফ থেকে, অর্থাৎ তাদের তরফ থেকে মানুষের মধ্যে এখনো সেই বিশ্বাসটা রাখা প্রতিস্থাপিত করা যায়নি যে বিজেপি বাংলার ভালো চায়। এমনকি মানুষ কিছুটা হলেও নিরাশা এবং হতাশা হয়েছে তাদের আগামীর ভবিষ্যৎ নিয়ে। সেই জায়গার থেকেও এবার এই ভোটের ফলাফল এমনটা হয়ে থাকতে পারে বলে তিনি মনে করছেন।